রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় গত কয়েকদিন। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে গত 17/7/2024 বুধবার অর্থাৎ 17ই জুলাই বিজেপির একটি সভা ছিল সায়েন্স সিটিতে। সেই সভাতে শুভেন্দুবাবু একটি বক্তব্যর শেষে একবার শেষ প্রান্তে এসে একটা বক্তব্য রাখেন, যে কথাটি যে জো হামারে সাথ হাম উসকা সাথ, অর্থাৎ যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, অর্থাৎ সবার সাথ সবার উন্নতি বন্ধ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা, অর্থাৎ সংখ্যালঘু মোর্চার আর কোনো প্রয়োজন নেই। শুভেন্দুবাবু এই মন্তব্য করেন। এই মন্তব্যের ফলে কার লাভ হলো? বিজেপির, টিএমসির? শুভেন্দুবাবুর লাভ হলো না ক্ষতি হলো? বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে, এবং আজকের ভিডিওটি তথ্য দিয়ে আলোচনা করব, সংখ্যা বিশ্লেষণ করে করে, ভোট পার্সেন্টেজ বিশ্লেষণ করে করে একেবারে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট আলোচনা, যে রাজ্যের পরিস্থিতি কী, সংখ্যালঘু ভোটের কী পরিস্থিতি, সংখ্যাগুরু ভোটের কী পরিস্থিতি, একেবারে বিশ্লেষণ করে করে তথ্য তুলে তুলে আজকের ভিডিওটি আলোচনা করব। অতএব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করছি, সায়েন্স সিটিতে শুভেন্দুবাবু বিজেপির সভাতে যে মন্তব্যটি করেন, সেই মন্তব্যের পরে কিন্তু বিজেপির মধ্যে একটা ভাগাভাগি হয়ে গিয়েছে। কেন? কারণ প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। তাহলে সরকারের যে নীতি, কেন্দ্র সরকার অন্তত ঘোষিত নীতি এটাই যে সবার সাথে আছে আমরা, সবার বিকাশ। আর এদিকে শুভেন্দুবাবু বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করে, জো হামারি সাথ হাম উসকা সাথ, অর্থাৎ আমাদের সাথে যারা আছে আমরা তাদের সাথে আছি, আমাদের সাথে যদি কেউ না থাকে আমরা তাদের সাথে নেই। অর্থাৎ বলতে চাইছেন উনি সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিচ্ছে না, তারা ঢেলে একেবারে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, অতএব সংখ্যালঘুদের সঙ্গে আমরা তাহলে নেই। কিন্তু এই বক্তব্যের পরেই যখন প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কিন্তু বলেছেন যে এই মত তিনি সমর্থন করেন না, প্রধানমন্ত্রী যে কথা সবকা সাথ সবকা বিকাশ সেটাই তিনি সমর্থন করেন। শুভেন্দুবাবুর বক্তব্য বিজেপির নেতৃত্বের মধ্যেই কিন্তু একটা বিভাজন হয়ে গিয়েছে হারাহারি। কেউ বলছেন শুভেন্দুবাবুর বক্তব্য ঠিক, কেউ বলছেন যে না, এটা মানতে পারছেন না। এখন কি হলো, আমি এই বক্তব্যের ফলে আজকের মূল আলোচনা করব যে এর ফলে কি তৃণমূল লাভবান হলো, নাকি বিজেপি লাভবান হলো, নাকি শুভেন্দুবাবুর লস হলো, নাকি লাভ হলো। আজকে আমি যেটা বললাম তথ্য প্রমাণ দিয়ে বলবো। আচ্ছা দেখুন, শুভেন্দুবাবু নন্দীগ্রামে থেকে যখন রাজনীতি করছেন মেদিনীপুরে, তখন থেকেই কিন্তু তিনি সংখ্যালঘুদের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা। এবং কথা বললে মানে অতি কথা বলা হবে না যে সংখ্যালঘুরাই কিন্তু শুভেন্দুবাবুকে রাজ্যের জনপ্রিয় নেতা তৈরি করেছেন, একচেটিয়া সমর্থন করেছেন। নন্দীগ্রামের সংখ্যালঘুরা শুভেন্দুবাবু একেবারে শুভেন্দুবাবু তাদের কাছে নয়নের মণি ছিলেন সংখ্যালঘুদের কাছে। আবার যখন তৃণমূল করতেন শুভেন্দুবাবু, তখন মমতা ব্যানার্জি তাকে দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন জায়গার মন্ত্রী করেছেন, সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। তো যখন ওনাকে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হলো, মুর্শিদাবাদ সংখ্যালঘু প্রবণ জেলা, মালদার দায়িত্ব দেওয়া হলো, তখন কিন্তু সংখ্যালঘু মানুষরা কংগ্রেস ছেড়ে শুভেন্দুবাবুর উপর ভরসা রেখেই কিন্তু একের পর এক তৃণমূলে যোগদান করেছেন। কারণ মমতা ব্যানার্জি তার আগে কিন্তু অনেককে দিয়ে চেষ্টা করেছেন, তারা কিন্তু পারেননি কংগ্রেসকে ভাঙতে মুর্শিদাবাদে, মালদাতে। কিন্তু শুভেন্দুবাবুকে কিন্তু সংখ্যালঘুরা বিশ্বাস করেছিলেন। তাই রাজ্যব্যাপী এই শুভেন্দুবাবুকে যে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠা দিয়েছিলেন, কিন্তু মূলত সংখ্যালঘু ভোটাররা তার কাছে ছিলেন, সব সময় তার পাশে ছিলেন। এখন শুভেন্দুবাবুকে আজকে ভাবতে হবে যে আজকে সংখ্যালঘু ভোটাররা তার পাশে নেই নাকি বিজেপির পাশে নেই। একটা সময় ছিল, দেখুন অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু একটা পার্সেন্ট ভোট সংখ্যালঘুরা বিজেপিকে দিতেন সংখ্যালঘুরা। কিন্তু মোদিজি প্রধানমন্ত্রী হয়ে আসার পর থেকে সংখ্যালঘুদের ভোটটা প্রায় সরে গিয়েছে অন্যান্য দলের কাছে, যেখানে যারা শক্তিশালী তাদের কাছে কিন্তু চলে গিয়েছে, কথা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু শুভেন্দুবাবুকে কি সংখ্যালঘুরা ভালোবাসেন না? বাসেন, কিন্তু তাদের কিছু করার নেই।
যেহেতু আপনি যে দলটি করছেন সেই দলটিকে সংখ্যালঘুরা সত্যি কথা বলতে গেলে ভয় পায়, তারা ভরসা করতে পারে না, কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসে, কিন্তু আপনাকে ব্যক্তিগত ভালোবেসে তো আপনাকে ভোট দিতে পারছে না। যার জন্য আমি আরও একটি কথা বলে রাখি, গ্রাম এলাকায় দেখবেন প্রায় 40% সংখ্যালঘু মানুষ তৃণমূলের সমালোচনা করছে, কিন্তু ভোটের সময় সবাই গিয়ে প্রায় তৃণমূলকে ভোট দিচ্ছে, অনেক গালমন্দ করেও, অনেক অখুশি থেকেও তৃণমূলের উপর, কিন্তু ভোটটা গিয়ে তারা তৃণমূলকে দিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ বিজেপিকে ঠেকাতে হবে, বিজেপিকে ঠেকাতে হবে, এই কনসেপ্টটা কিন্তু সংখ্যালঘুদের মধ্যে চলে আসছে। কারণ তারা ভয় পাচ্ছে, কখনো এনআরসির ভয় পাচ্ছে, মানে যখন যেমন হচ্ছে, আর এক একজন বিজেপি নেতার যে বক্তব্য এক এক সময় এক একটা আসে, যার ফলে সংখ্যালঘুরা ভয় পায়, যার ফলে বিজেপির সঙ্গে সংখ্যালঘুরা কখনোই একটা সম্পর্ক গড়ে তুলতে পারছে না। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস বলবো, যে সংখ্যালঘুদের ভোট পেতে সত্যিই কি বিজেপি আন্তরিক? তাহলে বলুন তো, কেন্দ্রে এবার একজনও কি মন্ত্রী আছে সংখ্যালঘু? বা লোকসভায় বলুন তো কজন প্রার্থী ছিল আপনাদের সংখ্যালঘু? বা পশ্চিমবঙ্গের বিজেপিতে 42টি আসন, অন্তত সংখ্যালঘু এলাকাতেও কি কোনো সংখ্যালঘু প্রার্থী ছিল আপনাদের? বলুন, একজন এমএলএ আছে আপনাদের। তাহলে আপনারা কি আন্তরিকভাবে সংখ্যালঘু ভোট চাইছেন শুভেন্দুবাবু? ভালো করে ভেবে দেখুন। এই যে আপনি মন্তব্যটি করেছেন, আমি বিশ্বাস করি না যে আপনি একজন সাম্প্রদায়িক মানুষ। আমি জানি আপনি এটা হয়তো বলেছেন ভাবনা চিন্তা করেই হোক বা যেভাবেই হোক, আপনি হতাশা থেকে বলেছেন। আপনি কারণ এই লোকসভা ভোটে 2024-এর লোকসভা ভোটে যে বিজেপি 12টি আসন পেল, তৃণমূল 29টি, কংগ্রেস 1টি, আপনার উপরে কেন্দ্র নেতৃত্ব অনেক ভরসা করেছিল, অনেক দায়িত্ব দিয়েছিল, কিন্তু সেই জায়গাটা আপনি ফুলফিল করতে পারেননি। বিজেপির আশানুরূপ আসন, যেটা 25-এর কাছাকাছি আসন, সেটা হয়নি বিজেপি, যার ফলে আপনি হতাশ হয়ে গিয়েছেন। রাজ্য নেতৃত্বের মধ্যেও আপনার সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে। আপনার যে একাধিপত্য গড়ে উঠেছিল রাজ্য বিজেপিতে, সেটা কিন্তু কমতে লেগেছে, যার ফলে আপনি হতাশ হয়ে গিয়েছেন। আপনার সেই হতাশাগ্রস্ত অবস্থা থেকে, কোণঠাসা অবস্থা থেকে আপনি যেই মন্তব্য করেছেন, এটা আমার মনে হয়, কারণ আপনি সাম্প্রদায়িক, এটা আমি কখনোই বিশ্বাস করি না। এর ফলে কি আপনার রাজনৈতিক লাভবান হলো বা ক্ষতি হলো? আমি দুটো দিকই বলব। এক, বিজেপির যে নেতৃত্বের মধ্যে যে ভাগাভাগি হয়ে গেল, এর ফলে কি হচ্ছে, শুভেন্দু অধিকারীকে চেপে ধরতে পারছেন বিজেপির একটা সাইডের নেতৃত্ব, যার ফলে কিন্তু শুভেন্দুবাবু বিজেপির যে মুখ হয়ে আসছিল, সেই দিকটা কিন্তু অনেকটাই চাপা পড়ে যাবে, অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। আবার এই যে বিজেপির মধ্যে যারা মোটামুটি একটু, যে হিন্দু ভোটারগুলো মোটামুটি একটু অন্যভাবে ভাবে, তারা কিন্তু শুভেন্দুবাবুকে বেশ পছন্দ করতে শুরু করবেন। মানে হিন্দুদের একটা অংশ যারা কট্টরপন্থী আর কি, তারা কিন্তু শুভেন্দুবাবুকে পছন্দ করতে শুরু করবেন। কিন্তু নেতৃত্বের মধ্যে যেটা শুভেন্দুবাবুর যেটা একাধিপত্য, সেটা কিন্তু অনেকটাই ঘাটতি হবে। আমি এবার একটা অঙ্কে আসছি, ভোট পার্সেন্টেজে। আমাদের পশ্চিমবঙ্গে 294টি আসন, তাহলে সংখ্যাগরিষ্ঠ পেতে গেলে 148টি দরকার। সংখ্যালঘু প্রভাবিত বিধানসভা 120টি, তাহলে থাকলো 120টি, তাহলে 294-এর মধ্যে 120টি বাদ গেলে থাকলো 174টি। এই যে 174টি আসনে কিন্তু বিজেপিকে জেতার জন্য লড়াই করতে হবে, তার মধ্যে আপনাকে মিনিমাম 148টি পেতে হবে সংখ্যাগরিষ্ঠ পেতে গেলে। এখন তাহলে দেখা যাচ্ছে তৃণমূল পরীক্ষায় বসবে 100-র মধ্যে 100তে, কিন্তু বিজেপি বসবে কততে? 66, মোটামুটি 65 থেকে 66% মার্কের পরীক্ষায় বসবে। কারণ কি, রাজ্যে মোটামুটি সংখ্যালঘু ভোটার 34 থেকে 35% এই মুহূর্তে, আর সংখ্যাগুরুদের ভোটার যদি ধরি, হিন্দু ভোটার, তাহলে মোটামুটি ধরুন এই 65 থেকে 66%। তাহলে আপনাদের পরীক্ষায় বসতে হবে কিন্তু 65 থেকে 66%। এইবার এই ভোটের মধ্যে থেকে আপনাদেরকে জিততে হবে 174টি আসনের মধ্যে 148টি। এইবার পরিস্থিতি যদি দেখি যে 2021 সালে যেটা ভোট পোলারাইজেশন হয়েছে, কি জায়গায় দাঁড়িয়েছে দেখুন, যে 2021-এ 91% সংখ্যালঘু ভোট পেয়েছিল তৃণমূল, যেটা রাজ্যের মোট ভোটের প্রায় 30% মোট ভোটার। আর সংখ্যালঘু ভোট পেয়েছে কত? 91%, আর মোট ভোটের পেয়েছে কত? 30%। এইবার যদি বলি যে তৃণমূল তাহলে হিন্দু ভোট পেয়েছিল কত শতাংশ? হিন্দু ভোট পেয়েছিল 26% মতো।
মোট ভোটের সেটা হচ্ছে, যেটা মোট ভোট যদি করে এটাকে, তাহলে 16% বেশি। তাহলে এই যে 16% কিছু বেশি, আর সংখ্যালঘু ভোট যেটা পেয়েছিল 91%, সেটা মোট ভোটের হচ্ছে 30% কিছু বেশি, মোট মিলিয়ে 47% ভোট কিন্তু 21 সালে। এবার যদি বলি 21 সালে বিজেপি হিন্দু ভোট পেয়েছিল কত শতাংশ? 54% প্লাস, যেটা সংখ্যালঘু ভোট হয়তো কিছু পেয়েছিল, সেটা কিন্তু পার্সেন্টেজে আসবে না। তাহলে এই 54% ভোটটা হচ্ছে হিন্দু ভোট যেটা পেয়েছিল বিজেপি, সেটা মোট ভোটের 38.13%। সেটা হিন্দু বাদে অন্যান্য কিছু জাতি মিলিয়ে যেটা 54%, সেটা মোট ভোটের হচ্ছে 38.13%। এবার যদি ধরি যে মুসলিম ভোট তাদের পার্সেন্টেজ আসছে না, স্বাভাবিকভাবেই হচ্ছে না, আর তৃণমূল কংগ্রেসের তো আগেই বলেছি। এবার যদি ধরি যে 21 সালে, তাহলে বিজেপি এবং টিএমসির ভোট শতাংশের পার্থক্য কত দাঁড়ালো? 9%। টিএমসি এবং বিজেপি ভোট শতাংশের পার্থক্য দেখা গেল 9%, উপরে কিছু আর কি তৃণমূলের। আচ্ছা, এবার 24-এর লোকসভা আসনে যদি দেখি যে তৃণমূল এবং বিজেপি কোন জায়গায় ছিল। 24-এর লোকসভা আসনে হিন্দু ভোট বিজেপি পেয়েছে 60%, যেটা মোট ভোটের 38.73%। মুসলিম ভোট কিছু পেয়েছে, সেটা শতাংশে আসবে না। এবার হিন্দু ভোট টিএমসি কত পেয়েছে 24 সালে? হিন্দু ভোট পেয়েছে 25%, যেটা মোট ভোটের প্রায় 15%, মোট ভোটের। আর মুসলিম ভোট পেয়েছে কত 24 সালে তৃণমূল কংগ্রেস? 94%, যেটা মোট ভোটের প্রায় 30%, মোট ভোটের প্রায় 30%। এবং এই দুই ভোট মিলিয়ে যদি আমি হিসাব করি, তাহলে দাঁড়াচ্ছে 45.76%। এবার তাহলে 2024-এর লোকসভাতে টিএমসি এবং বিজেপির ভোট পার্থক্য যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে 7%-এর কাছাকাছি, 7%, প্লাস মাইনাস 7%। হয়তো আমার হিসেবে 1%-এর কাছাকাছি এদিক ওদিক হতে পারে, তো মোটামুটি পার্সেন্টেজ, সেটা আগের পার্সেন্টেজগুলোর ক্ষেত্রেও 1% এদিক ওদিক হতে পারে, 1%-এর কাছাকাছি। তাহলে 7% পার্থক্য, অর্থাৎ 4% এদিক ওদিক হলেই কিন্তু খেলা ঘুরে যাবে। এবার এই শুভেন্দুবাবুর বক্তব্যের ফলে যেটা মুসলিম ভোট 94% পেয়েছে তৃণমূল কংগ্রেস, এবার সেটা কি 98%-এ যাবে কি না বলা যাচ্ছে না। আবার এই যে বিজেপি যেটা এবার হিন্দু ভোট পেয়েছে 60%, গত 21-এ পেয়েছিল 54%, সেই 60%টা যদি আর কিছু শতাংশে যায়, অর্থাৎ আর 10% বাড়ে, তাহলে মোট ভোট শতাংশ বেড়ে যাবে। অর্থাৎ মোট ভোট শতাংশের যদি 4% বাড়িয়ে নিতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হিন্দু ভোটের আর 6-7% পেতে হবে। এখন হিন্দু ভোট যদি 6-7% পেয়ে যায়, তাহলে মোট ভোটের কিন্তু 4% হয়ে যাবে। মোটামুটি ধরুন যদি 6-7% হিন্দু ভোট আরও যোগ হয়, অর্থাৎ হিন্দু ভোট যদি 67-68%-এ যেতে পারে 60 থেকে, তাহলে এই 4% কিন্তু এদিক ওদিক মোট ভোটের হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বিজেপি লাভবান হবে। কিন্তু শুভেন্দুবাবুর কী লাভবান হবেন? রাজ্যে তার যে একটা, সব জাতির মধ্যে তার যে একটা গ্রহণযোগ্যতা ছিল, সেই জায়গা থেকে একটা ঘাটতি হলো। আরেকটা কথা বলবো, দেখুন, সংবিধানের শপথ নিয়ে শুভেন্দুবাবুই বলুন আর ফিরহাদ হাকিম সাহেবই বলুন, ওনারা যে মন্তব্য করছেন, ফিরহাদ হাকিম সাহেব যেটা বলেছেন যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে, ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি, তাদেরও আর কি ধর্মের দিকে আনতে হবে। এই কথাগুলো একজন মানে মন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তার মুখে কিন্তু এগুলো সঠিক নয় আমাদের ধর্মনিরপেক্ষ দেশে। তেমনি শুভেন্দুবাবু তিনি যে বক্তব্যটা দিয়েছেন, একজন জনপ্রিয় নেতা, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সংবিধানের শপথ নিয়ে এই ধরনের কথা কোনোভাবেই একটা সর্বজন গ্রাহ্য হতে পারে না। স্বাভাবিকভাবেই এখন দেখার যে শুভেন্দুবাবুর এই যে বক্তব্যের ফলে কি দাঁড়ায়, আগামী দিনে হিন্দু ভোট কি আরও বিজেপির দিকে যাবে, নাকি বিজেপির যে সংগঠন যেভাবে একটা বিভক্ত হচ্ছে, তার ফলে তৃণমূল আরও লাভবান হবে, সেটাই ভবিষ্যতে আমরা দেখব। আর আমার যারা ইউটিউব চ্যানেলের দর্শক, আজকের আমার বিশ্লেষণ, আমার সমস্ত একেবারে ভেঙে ভেঙে বললাম,
আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটি, মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আপনাদের সবার জন্য হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, শুভকামনা। ধন্যবাদ।